প্রিয় দর্শক, আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছেন লাইফস্টাইল এবং বিউটি রিলেটেড নতুন নতুন বিষয় জানার জন্য। তাই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমর রশিদ এবং আমার সাথে বরাবরের মতোই রয়েছে আরও 3টি সেগমেন্ট: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের এমন একজন অভিনেত্রী যিনি অভিনয়ের পাশাপাশি নাচ পারেন, গান পারেন, এমনকি বিজ্ঞাপনেও নিয়মিত রয়েছেন। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের ভীষণ ব্যস্ত অভিনেত্রী অলঙ্কার চৌধুরী। স্বাগত আপনাকে, কেমন আছেন? অনেক ভালো আছি। বর্তমান সময়ে ফেসবুক খুলে আপনার কিছু না কিছু থাকবেই, সেটা হতে পারে কোনো নাটকের ক্লিপ কিংবা বিজ্ঞাপনের ক্লিপ। তারপরও জানতে চাই, এই যে এত ব্যস্ত, সব কিছু মিলিয়ে বর্তমানে কি কি কাজে শিডিউল দিয়ে রেখেছেন? বর্তমানে আসলে আমি সবসময় চেষ্টা করি সব কিছুর মধ্যে থাকা, এবং আমি সবসময় চাইতাম যে একটু ডিফারেন্ট মানুষ হিসেবে থাকা, এবং সবসময় ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি আমি। ঠিক তেমনই আমার মায়ের খুব পছন্দ। আমি আগেও অনেক কিছু ইন্টারভিউতে বলেছি যে আমার মা ছোটোবেলা থেকে খুব চাইতেন আমি অলরাউন্ডার হই। তার মেয়ে লেখাপড়ায় যেমন ভালো হবে, তার মেয়ে কথা বলা, ভদ্রতা, নম্রতা, মানুষের রেসপেক্ট, মানুষের ভালোবাসা সব কিছু যেন সে পায়। আসলে সবসময় সে চাইতেন পারফেক্ট প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ, একদম প্যাকেজ। সো আমার ইচ্ছা একটাই ছিল, মায়ের ইচ্ছেগুলো পূরণ করা, যে ইচ্ছেগুলো অনেক ভালো স্বপ্ন, ভালো ইচ্ছে, সেই ইচ্ছেগুলো। আর সেই পথেই আছি। আর এখানে আসলে শিডিউলগুলো ওইভাবেই দেওয়া হচ্ছে, যেটা আমার জন্য এখন ইম্পর্টেন্ট, যেটা আমি যেভাবে ভাবছি আমাকে নেক্সট ফিউচারে আমার কীভাবে দেখতে চাই, আমি ঠিক সেভাবে আমার প্ল্যান মতো আগানো হচ্ছে নিজেকে। ওকে, সো আসলে আমি জানি আপনার অনেকগুলো গুণ, এর মধ্যে একটা রয়েছে ডাবিং। সেটা আপনার সাথে কথা বলে বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে কথা বলছেন। এবং অভিনয়ের পাশাপাশি ডাবিং করার সময়, বিজ্ঞাপনের সময়, আবার গানের প্র্যাকটিসটা করা। আর আপনি তো ছোটবেলা থেকে নাচ ভালোবাসেন, নাচেরও একটা প্র্যাকটিস না হলেও গান শুনলেও হাত পা নড়তে থাকে। সব কিছু মিলিয়ে আসলে সময় কিভাবে ম্যানেজ করেন? উফ, এটা অনেক ভালো একটা প্রশ্ন করেছেন, মানে অনেক ভালো। আমার গত 3 মাস এতটা বিজি গেছে আমার লাইফ, এতটা বিজি। আমার জাস্ট মনে হচ্ছিল যে 1 মাসে 30 দিন না হয়ে 1 মাসে যদি 120 দিন হতো আমার জন্য অনেক কম মনে হতো তখন। মানে হয় না যে বিজ্ঞাপনে কেউ ডেটের জন্য বলছে যে আপু এই বিজ্ঞাপনটা লাগছে, আপনাকে বিজ্ঞাপনে দেখতে চাই, তখন সাথে হচ্ছে একই ডেটে আরেকটা বিজ্ঞাপনের কল আসছে যে আপু 3 ঘন্টা সময় দিলেও হয়। কিন্তু হয় কি, রাস্তার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্স আসলে হয়তো রাস্তা আমাদের ঢাকা শহরে যে আমি তো জানি আমরা 2-3 ঘন্টা লেগেই যায়। মোহাম্মদপুর থেকে যদি আমি 300 ফিট যাই আমার কত ঘন্টা লাগতে পারে মাঝখানে, তারপরে আবার যদি উত্তরা যাই কতক্ষণ সময় লাগতে পারে। সো এইরকমই আর কি বিষয়গুলো যাচ্ছে আমার সাথে। এবং কথার মধ্য দিয়ে একটা জিনিস উঠে এসেছে যে আপনি কমিটমেন্টটা ব্রেক করতে চান না। যেটা হয় অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় একটা মানুষ 3-4টা কাজ একদিনে নিয়ে হয়তো কমিটমেন্ট রাখতে পারে না, হয়তো অনেক লেট করে যায়, কিন্তু সেটা আপনার দিকে পাচ্ছি না। তার মানে ফাঁসানো এই শব্দের সাথে আপনার ভালো রকমের অ্যালার্জি রয়েছে। প্রচণ্ড অ্যালার্জি আছে। আমার একটা স্মৃতি মনে পড়ে গেছে কমিটমেন্ট নিয়ে। আমাদের নাটকেরই একজন নামকরা ডিরেক্টর, তখন আসলে আমি অভিনয়ে ততটা পরিপক্ক না, বা আসলে আমি অভিনয় সম্বন্ধে জানিই না, তখন বুঝিই না অভিনয় সম্বন্ধে। নতুন নতুন কাজ করা, হয়তো আমার 2-3টা নাটক হয়েছে। তখন ভাইয়া আমাকে নক করেছে, আমাকে তার নাটকে দেখতে চায় মেইন চরিত্রে। এবং আমার যে ডেটটা তিনি চেয়েছিলেন সেই ডেটটা আমার দেওয়া ছিল ইরানি বোরকা নামে একটা ব্র্যান্ডে আমার শ্যুটের একটা ডেট দেওয়া ছিল। তো ভাইয়া যখন আমাকে বললো, ভাইয়া খুব পিঞ্চ করে আমাকে বললো, মনে হয় আমার মনে হয়েছিল যে শ্যুট করে কি হবে, শ্যুট করে কি করতে পারবে। আমার কথা ছিল শ্যুট করে আমি কি করতে পারবো সেটা তো আমার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে একটা মানুষকে আমি কথা দিয়েছি, একটা মানুষের সাথে আমার কমিটমেন্ট হয়েছে, আমার কাছে কমিটমেন্টটা অনেক বড়। আর যদি বিষয়টা এমন হতো আপনাকে আমি ডেট দিতাম, তাহলে অবশ্যই আপনার সাথে আমার কাজটা আগে হতো, বা কমিটমেন্টটা আগে যেহেতু আমি ওনাকে আগে ডেটটা দিয়েছি বা ওনার সাথে আমার কাজের কথা আগে হয়েছে, সেহেতু আমি আসলে ব্রেক করতে পারছি না। কোনটায় টাকা বেশি বা কোনটায় আমার কি বলে ফেম বেশি হবে, সেটা তখন আসলে আমার মাথায় কাজ করে না যখন আমি কাউকে কথা দিয়ে ফেলি। এই যে এত জায়গায় কাজ করছেন, এতগুলো মাধ্যমে কাজ করছেন, এতগুলো পরিবেশের সাথে মানিয়ে নিজেকে তৈরি করে কাজ করছেন, শুটিং সেটে আসলে আপনি চাইলেও গরমে এসি পাবেন না, আবার মানে শীতকালে আপনার যদি হিটার পাবেন না, কিংবা আপনাকে সোয়েটার পরেও আপনি চরিত্রের প্রয়োজনে রোল করতে পারবেন না, আরও অনেক প্রতিকূল অবস্থা থাকে।
আপনার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত প্রতিকূল অবস্থায় যেগুলোতে পড়েছেন তেমন 5টা অবস্থা আমাদেরকে জানান। প্রতিকূল অবস্থা, প্রথমে শীত যেহেতু আসলো, ঠান্ডা। আমার মনে আছে আমরা ঢাকায় নোংর একটা শুটিং হাউস কাওলাতে আমি এবং সজল নূর ভাইয়া শুটিং করছিলাম, নাটকের একটি শুটিং, বিস্ময় বালিকা নামে একটি নাটক। এখনও হয়তো রিলিজ হয়নি, তবে নাটকটি মানে আমি সজল ভাইয়ের স্ট্যাটাসটা দেখলে হয় কি যে গোজবাম হয়, যে তিনি কতটা ভাবেন আসলে একটা শিল্পকে এবং শিল্পীদেরকে কিভাবে মূল্যায়ন করেন, টেকনিক্যাল টিমদের কিভাবে মূল্যায়ন করেন। তার ওই ক্যাপশন দেখলে বোঝা যায় আসলে যে একটা আমি আসলে বলতে পারবো না অতটা, আমার কাছে মনে হয় যে ভাইয়ের ওই স্ট্যাটাসটা দেখা উচিত। মানে কুয়াশা একদম ঠান্ডায় সবার গা জমে যাচ্ছে, এবং ভাইয়া তো তবু বলছে যে আমার তো ব্লেজার পরে চাদর পরে, মানে ভাইয়া পড়তে পারছে, বাট আমি তো পড়তে পারছি না, বিস্ময় বালিকা আমি, আমার দুইটাই ড্রেস নাটকে, সেটা হচ্ছে সাদা কালার দুইটা ড্রেস, একটা পাতলা শাড়ি শিফনের, আর আরেকটা হচ্ছে এতটুক হাতা, বাট হচ্ছে নেটের একটা হাতা, বাট জামাটা খুবই পাতলা। ভাইয়া আমাকে দেখে কাঁপছে, ভাইয়া আমি আপনার কথা শুনে কাঁপছি। ভাইয়া আমাকে দেখে কাঁপছে যে তোর ঠান্ডা লাগছে না কিভাবে, তুই কিভাবে, এত ডেডিকেশন কেন ভাই, কেন এত ডেডিকেশন থাকতে হবে, ভাইয়ার কথা। আবার বলে ঠিক আছে ভালো ভালো ভালো। আর প্রথম শুটে আমার মা তো সবসময় যায় শুটে, প্রথম দিন শুটে আসার পর আমার মনে হলো এত ঠান্ডাতে আসলে আমার মাকে আনা উচিত হবে না আমার। নেক্সট ডেতে আমা বলেছে বাসায় থাকো, আমি শুট করছি। সো এইরকম আরও অনেক প্রতিকূলতা তো আসলে পার করতেই হয়। নেক্সট যদি বলি তো মনে করতে হবে, আমি না মানে কি হয় ইনস্ট্যান্ট একটা কিছু নিয়ে থাকি, পাস্টটা একটু খুব সহজে ভুলে যেতে চাই, খুব স্বাভাবিক, বর্তমান সময় নিয়ে থাকতে চাই, আর ভবিষ্যতে কি করব, ভবিষ্যতের প্ল্যানিং কি, সেটা নিয়ে বর্তমান জীবনে আমি মানে নাড়াচাড়া দিই। খুবই পজিটিভ। আচ্ছা, এই যে এত কিছুর ভিড়েও আপনাকে আমরা ঠিক মানে পর্দার ওই পারে যেরকম দেখছি, যখন আমরা স্ক্রিনে বসে আপনাকে দেখছি তখন একরকম লাগছে, আর আজ যখন সামনাসামনি দেখছি আমি আপনাকে পুরোই ভিন্ন লাগছে, এবং পর্দায় মনে হচ্ছে আপনাকে 10% দেখা যায় আপনার সৌন্দর্য। এই যে এত সুন্দর একটা মানুষ, এত সুন্দরভাবে কথা বলেন, এত সুন্দর দেখতে, খুব সুন্দরভাবে স্টাইল করেন, প্রথমেই জানতে চাবো আপনার স্টাইল নিয়ে, কারণ আপনার ড্রেসটা আমার একদম চোখে লেগেছে এত সুন্দরভাবে। মানে একজন তারা যে ধরনের ড্রেস পরলে তাকে আসলে আলোকিত তারা মনে হবে তেমনই লাগছে। ড্রেসের ক্ষেত্রে আসলে এই চয়েস ব্যাপারটা কিভাবে করেন, কিংবা কোথা থেকে কেনাকাটা করেন, কি কি মাথায় রেখে করেন? আমি আমাকে যেভাবে প্রেজেন্ট করতে চাই ঠিক সেভাবেই প্রেজেন্ট করি সবসময়। কীভাবে মানুষ আমাকে দেখবে, কিভাবে আমার চোখ দেখবে মানুষ, ঠিক কেমনটা চোখ দেখবে আমার, ঠিক কেমন কালারের ঠোঁট দেখবে আমার, ঠিক পাপড়িগুলো কতটুকু বড় দেখবে, ঠিক হাতের অর্নামেন্ট কতটুকু থাকবে, এবং সব কিছু আসলে যে আজকে প্রোগ্রামে এসেছি আমরা গ্লস অ্যান্ড গ্লিটার, তো এখানে আমরা বুঝতে পারছি গ্লস অ্যান্ড গ্লিটার একটা ব্যাপার আছে। তো গ্লিটার ইউজ হয়তো অনেক করতে পারিনি, হালকা বুঝতে পারছো, বাট গ্লসটা একটু চেয়েছি যে লাইটে যেন একটু গ্লস লাগে। সো আমি সবসময় আমার কস্টিউম নিজে যাচাই বাছাই করি, এবং নিজের গেট আপ তৈরি করি যে কিভাবে আমাকে ভালো লাগবে, আমাকে যেভাবে প্রেজেন্ট করা যায় ঠিক সেভাবেই আমি আসলে সুন্দর লাগে যেভাবে সেভাবেই কাজ করে থাকি। এবং অনেক সুন্দর লাগছে, এবং আরও অনেক কিছু জানার আছে। চলুন দেখে আসি এই সপ্তাহের ট্রেন্ডি লুকসে কি রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সাকিরনস মেকওভার সেলুন থেকে। আমরা আজকে একটা পার্টি মেকওভার দেখব। আমার সাথে আছে শবনম। আমরা বেস্ট আগে করে রেখেছি, হাফ ডান করে রেখেছি, সাথে একটা সুইটেবল হেয়ার স্টাইল করে রেখেছি, সামনে টুইস্ট করে মেসি বাং করে রেখেছি। এখন আমরা স্মোকি আই করব। জেল লাইনার দিয়ে লাইন করে আমরা শ্যাডো দিয়ে, কালো শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। যে ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড অলরেডি করা ছিল হালকা করে, সেটা দিয়ে আর একটু ব্লেন্ড করে দিব। আইব্রো বোনটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আর একটা ল্যাশ ট্রাই করে দেখি, যেটা ওকে আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে, সেরকম একটা ল্যাশ নিয়ে এখন আমরা ল্যাশটা সেট করে নিচ্ছি।
আমরা এখন কন্ট্রোলটা করে নেব। তো ডাবল চিন আছে তো একটু ডার্ক কন্ট্রোল করব। ল্যাশ লাইনটা কালার করব। ল্যাশ লাইনটা আমি জেল লাইনার দিয়ে ব্লেন্ড করে আবারও ব্ল্যাক আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ইনার কর্নারটা একটু হাইলাইট করে দিচ্ছি। আইব্রোটা একটু টাচ আপ করে দিচ্ছি। আমাদের পার্টি মেকওভার ডান, এখন আমরা জুয়েলারি সেটিংটা করছি। আজকের পার্টি মেকওভারটা ডান। কেমন লাগলো আজকে আমাদের মেকওভারটা? ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। চলুন দেখে আসি এই সপ্তাহে নতুন কি বিউটি টিপস রয়েছে আপনাদের জন্য। আমরা যখন স্কিনের জন্য সানস্ক্রিন ইউজ করব তখন কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। এটার একটাই কারণ, আমাকে এই কোয়েশ্চেনটা সবসময় নিতে হয়, সেটা হচ্ছে ম্যাম আমি স্কিনে সানস্ক্রিন লাগাচ্ছি বাট সানস্ক্রিনের সাথে সাথে আমার স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই আপনাদেরও কোয়েশ্চেন। সো আমি একটা কথাই বলবো যে স্কিনটাকে যখন আপনি প্রিপেয়ার করবেন এবং স্কিনে যখন সানস্ক্রিন আপনার কিনতে যাবেন তখন অবশ্যই একজন স্কিন এক্সপার্টের সাথে কথা বলবেন এবং তারা আপনাকে স্কিন ওয়াইজ সানস্ক্রিনটা সাজেস্ট করবে। ওয়াইলি, ড্রাই, নর্মাল কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিনের জন্য আলাদা আলাদা সানস্ক্রিন পাওয়া যায়। সো আমরা অবশ্যই সানস্ক্রিন লাগানোর আগে কিন্তু অবশ্যই লাগানোর আগে যেটা করব অবশ্যই ভালো করে ক্লিন করে নেব এবং ক্লিন করার পরে যে কোনো প্রোডাক্টই আমরা স্কিনে ইনটেক করার সময় কিন্তু অবশ্যই ক্লিনিংটা খুব বেশি জরুরি, ক্লিনিং টোনিং। সো দেন আমরা যেটা করব রাত্রেবেলা একটা ময়শ্চারাইজার লাগাবো। রাত্রেবেলা ময়শ্চারাইজারটা কী করে, অনেকের ধারণা থাকে যে অয়েলি স্কিনে আমি ময়শ্চারাইজার কেন লাগাবো। অয়েলি স্কিনে ময়শ্চারাইজারটা অনেক বেশি জরুরি এবং ড্রাই স্কিনেও জরুরি। সব স্কিনের জন্য ময়শ্চারাইজারটা একটা খাদ্য, ফুড। আমরা যেমন নর্মালি যে খাবারগুলো খেয়ে থাকি আমাদের শরীরের জন্য দরকার, ঠিক স্কিনের জন্য একটা খাদ্য দরকার লাগে, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার কীভাবে লাগাবো, স্কিন ক্লিন করব, দেন টোনিং করব, দেন একটু ওয়েট করব, দেন ময়শ্চারাইজারটা অল্প অল্প করে ট্যাপ করব। যাদের স্কিন অয়েলি তাদের আমরা ট্যাপ করে নিয়ে কিছুক্ষণ মাসাজ করে ওপর থেকে টিস্যু দিয়ে মুছে ফেলবো। আর যাদের ড্রাই স্কিন আমরা তারা এটা রেখে দিতে পারি মাসাজ করার পরে। সো এরপরে চলে যাই আমরা স্কিনটাকে কিভাবে সকালবেলা ক্লিনিং করব। সকালবেলা ক্লিনিং ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের ঘরে অনেক ধরনের হোম রেমেডি থাকে, সেগুলো দিয়ে আপনি স্কিনটা ক্লিন করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার না থাকে তাহলে ক্লিনিক্যাল সার্টিফাইড যে ক্লিনজিংগুলো আছে এগুলোতে স্কিনটাকে ক্লিন করে ফেলবেন। এই সপ্তাহে বিউটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে আবারও আড্ডায়। আগেই জানিয়েছিলাম আপনার কাছ থেকে জানার আরও অনেক কিছু রয়েছে। এই যে সুন্দর মুখের অধিকারী, সুন্দর হাসি, সুন্দর চোখ, সব কিছু সুন্দর, এত সুন্দরভাবে নিজেকে তৈরি রেখেছেন, কিন্তু শুটিং সেটে রোদ থাকে, বৃষ্টি থাকে, কিংবা অনেক ঠান্ডা থাকে, হাত ফাটে কখনো কখনো বা কালো হয়ে যায়, এমন আরও ঝামেলা। সব কিছু মিলিয়ে আপনার স্কিনের যত্ন নেন কীভাবে? আমি সুন্দর, আসলে আমি সুন্দর না, আমি হয়তো মেকআপ করে ব্রেন ইউজ করে হয়তো আমি সুন্দর।
তার মানে তখন ব্রেন খাটিয়ে অনেক ধরনের এক্সারসাইজ করা হয় কিংবা অনেক ধরনের হ্যাঁ। বিউটি প্রোডাক্টস ইউজ করা হয়। সব মিলিয়ে জানতে চাই স্কিন কেয়ার রুটিনে আসলে কি কি যুক্ত করেছেন, বিশেষ করে মেকআপ রিমুভের ক্ষেত্রে কি কি কাজ করে আচ্ছা। থাকেন? মেকআপ অলওয়েজ আমাদের মেকআপ আর্টিস্ট সবসময় মেকআপ উঠিয়ে দেন আমাদেরকে, এবং আমি বেসিক্যালি খুবই মানে অলস প্রকৃতির একটি মেয়ে। বাসে গিয়েও খুব বকা খাই এই মেকআপ ওঠানো নিয়ে। বাসে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়ি মাঝে মধ্যে, আর তখন এই যে স্কিনে তো দেখতেই পাচ্ছ কেয়ার নেওয়া হয় না বলে তেল দিয়ে ওঠাই, ভ্যাসলিন দিয়ে ওঠাই। আমি লশন দিয়ে ওঠাতে পছন্দ করি মেকআপটা, মানে আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে। কাজের পাশাপাশি কখনো তো একটু ইচ্ছে করে একটু ঘুরতে যায়, একটু পছন্দের খাবার খায়। আপনি ভীষণ ফিট একজন মানুষ, অনেক বেশি কি ফিটনেসের প্রতি যত্ন নেন? অনেক বেশি যত্ন নিই না, তবে এখন খুব যান্ত্রিক হয়ে গেছি আমি। মানে কতটুকু আমার করতে হবে, কতটুকু আমাকে বলতে হবে, কতটুকু আমাকে তাকাতে হবে, কিভাবে তাকাতে হবে, আমার না সব আমার আয়ত্তে চলে এসেছে। ওকে, মানে টোটালি আমার আয়ত্তে চলে এসেছে। সো আমাকে আসলে কতটুকু খেলে আমার পেট কতটুকু মোটা হবে, কতটুকু খেলে আমার চর্বি হবে, কতটুকু খেলে আমার গ্যাস্ট্রিক হবে, আমি সব বুঝি এখন। আপনার পছন্দের ঘোরার জায়গা কোনটা? যখন সময় পাই মাকে নিয়ে সিনেমা দেখতে যাই, মাকে নিয়ে কফি ডেটে যাই, মাকে নিয়ে হয়তো ফুচকা ডেটেও যাই। এবং সেটা আপনার সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখে থাকি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে মাঝে মধ্যে। জি, এত বিজি শিডিউলের মধ্যে যে আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন, এটাও খুব ভালো লাগছে। তো এই শেষ মুহূর্তে আমাদের দর্শকদের কিছু যদি বলার থাকে। দর্শকদের একটা কথাই বলবো, সবসময় ভালো কাজের সাথে থাকবেন, বুঝে কাজ দেখবেন, জেনে বুঝে তারপর একটা কাজের কমেন্ট করবেন। কারণ আপনার একটা কমেন্ট বলবো এই কারণে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন, আসলে ফেসবুক, ইউটিউব অনেক কিছুই আমরা ইউজ করি, নেটফ্লিক্স ইউজ করি, আরও অনেক অনেক ওয়েবসাইট আছে, আমি আর না বলি, আপনারা আমার থেকে ভালো জানেন। আমি যেহেতু বিজি থাকি, বাট আপনারা তো দেখেন, দর্শক যেহেতু। সো আপনারা জেনে বুঝে আসলে কথা বলবেন, নাহলে কি হয়, আমাদের দেশটা, আমাদের বাংলাদেশকে অনেক ছোট করে দেখা হয়। বাইরের দেশের মানুষ যখন আমাদের দেশের এই ধরনের নিচু মন মানসিকতার উদাহরণ পায়, তখন মানুষকে বলা হয় যে বাংলাদেশের মানুষ তো তারা, বাংলাদেশের চিন্তা ভাবনার কত উঁচু হতে পারে, আমাদের দেশের জন্য আমরা কি একটু করতে পারি না, এতটুকুই বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজ আসার জন্য এবং সুন্দর কথাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। বাই বাই।